প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের তৃতীয় পর্বের রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্টস সাবজেক্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, জুনিয়র ইনস্ট্রাক্টর, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর। রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্টসে মূলত রেফ্রিজারেশন সিস্টেমের যে সাইকেলগুলি আছে, সাধারণত সাইকেলগুলি নিয়ে আলোচনা করা হয়। আমরা জানি সাইকেল হচ্ছে কি একটা চক্র। রেফ্রিজারেশন সিস্টেমে বিভিন্ন প্রকার সাইকেল সম্পর্কে আলোচনা করা হয়। ভেপার কম্প্রেশন সাইকেল, ভেপার অ্যাবজর্পশন সাইকেল। আজকে আমরা ক্লাসে ভেপার কম্প্রেশন সাইকেল সম্পর্কে আলোচনা করব। ভেপার কম্প্রেশন সাইকেলটা হচ্ছে মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেমের অন্যতম একটি প্রধান অংশ। ভেপার কম্প্রেশন সাইকেলের উপর ডিপেন্ড করেই যাবতীয় রেফ্রিজারেশন সিস্টেম, এয়ার কন্ডিশনিং সিস্টেম তৈরি করা হয়। ভেপার কম্প্রেশন সাইকেলকে আবার মেকানিক্যাল রেফ্রিজারেশন সাইকেলও বলা হয়। একটা রেফ্রিজারেশন সিস্টেমের ভেতরে যে অংশগুলি মূলত ঠান্ডা হয়, আমরা আজকে এই রেফ্রিজারেশন সাইকেলটা দেখব। আমার এই সিস্টেমটা হচ্ছে মেকানিক্যাল রেফ্রিজারেশন সাইকেল। মেকানিক্যাল রেফ্রিজারেশন সাইকেলের এই অংশটি হচ্ছে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর। তো যে কোনো সাইকেলে ডায়াগ্রাম যখন অঙ্কন করা হবে তখন ফ্লো দেখাতে হবে। এই সাইকেলের মধ্যে যে কোনো ফ্লুইড থাকতে পারে। ফ্লুইড হচ্ছে কি একটা প্রবাহী। এখানে বাষ্প থাকতে পারে, বাতাস থাকতে পারে, পানি থাকতে পারে, বা গ্যাসীয় কোনো পদার্থ থাকতে পারে। যে কোনো ফ্লুইড থাকতে পারে এবং এই ফ্লুইডের প্রবাহগুলি এখানে দেখাতে হবে। প্রথমে আমরা আসি কম্প্রেসর কাকে বলে। যেটা দেখাতে চাচ্ছি যে একটা রেফ্রিজারেশন সিস্টেমের প্রধান অংশ হচ্ছে চারটি। প্রধান অংশ কয়টি? চারটি। রেফ্রিজারেশন সাইকেলে প্রধান অংশ চারটির মধ্যে একটি হচ্ছে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ এবং ইভাপোরেটর। আর বাকি কিছু অংশ আছে যেগুলো হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রাংশ। আনুষঙ্গিক যন্ত্রাংশগুলি আমরা পরে আলোচনা করব। আমরা আগে প্রধান অংশগুলি জেনে নেই। একটা বিষয় লক্ষ্য করো, এখানে প্রধান যে অংশগুলি আছে, আমি এখানে প্রধান অংশগুলির নাম লিখব। কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ এবং ইভাপোরেটর। এখন প্রশ্ন আসতে পারে যে এই অংশটাকে কম্প্রেসর কেন বলা হয়। জায়গা আমাদের জানা উচিত এই অংশটাকে কম্প্রেসর কেন বলা হয়। একটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি, আর একটা হচ্ছে কি ডিভাইস। আমরা অনেক সময় মোবাইলের দোকানে ইউজ করি কি কনভার্টার। কনভার্টার হচ্ছে যে ডিভাইস দিয়ে একটা কিছু কনভার্ট করা হয়, সেটা কি কনভার্টার। তাহলে কনভার্ট একটা সিস্টেম, আর কনভার্টার কি আমার এখানে ডিভাইস। আমার এগুলো প্রত্যেকটা কি ডিভাইস। অর্থাৎ মূলত যে বিষয়টা বলতে চাচ্ছি, যেখানে এটাকে কম্প্রেসর কেন বলা হয়। আমরা যদি এখানে দেখি কম্প্রেশন, কম্প্রেশন সিস্টেম থেকে কম্প্রেসর কথাটি এসেছে। কম্প্রেশন হচ্ছে কি সংকোচন। কম্প্রেশন একটা সিস্টেম, আর যে ডিভাইসের সাহায্যে এটাকে কম্প্রেশন করা হয় ওই ডিভাইসটাকে বলা হয় কি কম্প্রেসর। অর্থাৎ এখানে যে অংশটা আছে এই অংশ দিয়ে কি করা হচ্ছে? কম্প্রেশন করা হয়, মানে কি সংকোচন করা হয়। তাহলে যে ডিভাইসের সাহায্যে সংকোচন করা হয় ওই ডিভাইসকে কি বলা হবে? কম্প্রেসর। আমরা যদি এখন কম্প্রেসরের সংজ্ঞাটা দেখি, কম্প্রেসরের সংজ্ঞাটা হচ্ছে, কম্প্রেসরের এখানে দুপাশে দুটি লাইন আছে। এই লাইন দিয়ে রেফ্রিজারেন্ট মানে কি হিমায়ক প্রবেশ করে। হিমায়ক কি এক ধরনের গ্যাসীয় পদার্থ, এখানে এই লাইন দিয়ে প্রবেশ করে, যার কারণে এটাকে বলা হয় সাকশন লাইন। আর এদিক দিয়ে ছেড়ে দেয়, এই অংশটাকে বলা হয়
ডিসচার্জ লাইন। কম্প্রেসর এখানে কি করে, ইভাপোরেটর থেকে, অংশটা হচ্ছে ইভাপোরেটর, ইভাপোরেটরের কাজটা পরে বলবো। ইভাপোরেটর থেকে নিম্ন চাপের এবং নিম্ন তাপমাত্রার বাষ্পীয় রেফ্রিজারেন্ট সাকশন লাইন দিয়ে কি করে, সাকশন করে বা শোষণ করে। কম্প্রেসরে যে রেফ্রিজারেন্ট আসবে, এই রেফ্রিজারেন্টের টেম্পারেচার কি থাকবে, তুলনামূলকভাবে কম থাকবে। বাট শীতল যে থাকবে তা না, তুলনামূলকভাবে কম থাকবে, এবং এই রেফ্রিজারেন্টের প্রেশার কি থাকবে, কম থাকবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি, লো প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার ভেপার। তাহলে কম্প্রেসরের সাকশন লাইনে কি প্রবেশ করবে, লো প্রেশার অ্যান্ড লো টেম্পারেচারের ভেপার, অর্থাৎ নিম্ন তাপমাত্রা এবং নিম্ন চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্ট কম্প্রেসরে প্রবেশ করবে। যেহেতু এটা কম্প্রেসর, কম্প্রেসরের কাজ কি, কম্প্রেশন করা, সংকোচন করা। এই ভেপারটাকে কি করবে, সে কম্প্রেসড করবে, অর্থাৎ কি, সংকোচন করবে। যখন এই ভেপারটাকে সংকোচন করবে, আমরা জানি কি, সংকোচন করলে কি হয়, ভলিউম কমে যায়। আর যখন ভলিউম কমে যায় তখন কি হয়, তার প্রেশার বেড়ে যায়। আর প্রেশার বাড়লে কি, অবভিয়াসলি টেম্পারেচার বেড়ে যাবে। অর্থাৎ আমার এই কম্প্রেসরে কি করা হচ্ছে, লো প্রেশার এবং লো টেম্পারেচারের ভেপার এই কম্প্রেসরে সংকোচন করা হচ্ছে। সংকোচন করার কারণে কি হচ্ছে, এই ভেপারের প্রেশার এবং টেম্পারেচার কি, দুটোই বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি এই ডিসচার্জ লাইনের কথা চিন্তা করি, তাহলে আমি ডিসচার্জ লাইনে কি পাবো, হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার ভেপার। ডিসচার্জ লাইনে কি পাবো, হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের ভেপার। ডিসচার্জ লাইন দিয়ে হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের ভেপার আসবে কোথায়, কন্ডেন্সারে। কন্ডেন্সারে যখন আসবে, কন্ডেন্সারে হচ্ছে একটা ডিভাইস। আমরা যদি এখানে চিন্তা করি, কন্ডেনসেশন, কন্ডেনসেশনের বাংলা হচ্ছে ঘনীভবন। কন্ডেন্সারে এই অংশে কি করা হয়, হাই প্রেশার ভেপারকে ঘনীভবন করা হয়, অর্থাৎ এখানে কি করা হয়, এটাকে কন্ডেনসেশন করা হয়। যেহেতু আমার এই অংশে কন্ডেনসেশন করা হয়, সেহেতু এই অংশকে কি বলা হয়, কন্ডেন্সার বলা হয়। আমার এই অংশটা হচ্ছে কি, কন্ডেন্সারের ইনপুট, এই অংশটা হচ্ছে কন্ডেন্সারের আউটপুট। কন্ডেন্সারের ইনপুটে আমার কি প্রবেশ করে, হাই প্রেশার এবং হাই টেম্পারেচারের ভেপার কন্ডেন্সারে প্রবেশ করে। যখন কন্ডেন্সারে প্রবেশ করে, তখন কন্ডেন্সারের বডি থেকে কি করে, ওই হাই প্রেশার টেম্পারেচার যে রেফ্রিজারেন্ট আছে, ওই রেফ্রিজারেন্ট কি করে, বডিতে তাপ ছেড়ে দেয়। যখন কন্ডেন্সারের বডিতে তাপ ছেড়ে দিবে, বডি থেকে কি, তাপটা বায়ুমণ্ডলে চলে যায়। যখন এই বডিতে হিটটা ট্রান্সফার করে, রিজেক্ট করে, তখন কি হয়, এখানে ভেপার রেফ্রিজারেন্ট তাপ ছেড়ে দিয়ে ধীরে ধীরে এটা কি হয়, তরলে পরিণত হয়। আমি যদি এই অংশের কথা চিন্তা করি, অর্থাৎ কন্ডেন্সারের মাঝামাঝি অবস্থার কথা, তাহলে এখানে আংশিক ভেপার থাকবে এবং আংশিক লিকুইড থাকবে। কন্ডেন্সারের শেষ প্রান্তের কথা যদি চিন্তা করি, আমার এখানে কি থাকবে, অবশ্যই টোটালি লিকুইড হয়ে যাবে। কিভাবে লিকুইড হবে, কারণ কন্ডেন্সার কি করে, ঘনীভবন করে। ঘনীভবন কিভাবে করে, তাপ ছেড়ে দিয়ে ঘনীভবন করে। যখন কন্ডেন্সারে টোটাল রেফ্রিজারেন্টটা তাপ ছেড়ে দিবে, তাপ ছেড়ে দিয়ে কি হবে, লিকুইডে পরিণত হবে। তাপ ছেড়ে দিয়ে টেম্পারেচার কমে কি হবে, লিকুইডে পরিণত হবে। আমি কন্ডেন্সারের লাস্টের অংশে কি পাবো, একটা বিষয়, কন্ডেন্সারে তাপ ছেড়ে দিয়েছে কিন্তু প্রেশার কিন্তু কমে যায়নি, অর্থাৎ হাই প্রেশারই আছে। তাহলে আমি কন্ডেন্সারের লাস্টে কি পাবো, হাই প্রেশার লিকুইড পাবো। এই লিকুইডের প্রেশারটাকে অনেক বেশি থাকবে। হাই প্রেশার লিকুইড যখন কন্ডেন্সার লাস্ট প্রান্তে চলে আসছে, তখন এই লিকুইডটা আসবে কোথায়, এক্সপানশন ভালভে। আমার এই অংশটা হচ্ছে কি, এক্সপানশন ভালভ। এক্সপানশন হচ্ছে কি, এক্সপান্ড। এই হাই প্রেশার লিকুইডকে কি করবে, এক্সপান্ড করবে। আমার এখানে কি করা হয়েছিল, কমপ্রেসড করা হয়েছিল, মানে সংকোচন করা হয়েছিল। এই
অংশটাকে এখানে কি করা হবে, এক্সপান্ড করা হবে। এক্সপান্ড হচ্ছে কি, সম্প্রসারণ। যখন একটা লিকুইডকে বা একটা গ্যাসকে সম্প্রসারণ করা হয়, সম্প্রসারণ করলে কি হয়, ভলিউম বাড়ানো হয়। আর যখন ভলিউম বাড়ানো হয় তখন কি হয়, তার প্রেশারটা কমে যায়। অর্থাৎ আমি যদি এখানে হাই প্রেশার লিকুইড এক্সপানশন বাল্বে প্রবেশ করে, তাহলে এক্সপানশন বাল্বের আউটপুটে আমি কি পাবো, লো প্রেশার লিকুইড। হাই প্রেশার লিকুইড এক্সপানশন বাল্বে প্রবেশ করবে এবং লো প্রেশার লিকুইড এক্সপানশন বাল্ব থেকে বের হবে। আরেকটা বিষয় বলে নেই, এখানে কম্প্রেসর যে অংশটা আছে, আমরা যদি এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে চিন্তা করি, এয়ার কন্ডিশনিং এর বাহিরের দিকে বড় একটা অংশ থাকে যেটা অবভিয়াসলি কালো রং করা থাকে, এটাই হচ্ছে সেই কম্প্রেসর। আর যদি রেফ্রিজারেশনের কথা চিন্তা করি, বাসায় যে রেফ্রিজারেটর থাকে, রেফ্রিজারেটরের পেছনে কালো একটা অংশ বসানো থাকে নিচের দিকে, যেটা অনেক গরম হয়, ওই অংশটাই হচ্ছে কি, এই কম্প্রেসর। আর কন্ডেন্সার হচ্ছে অনেক রেফ্রিজারেশন সিস্টেমের পেছনে থাকে, যেটা দেখা যায়। আর কিছু রেফ্রিজারেটর আছে যার বডির ভেতরে থাকে, এই অংশটা অনেক সময় দেখা যায় না, কিন্তু এই অংশটা কি হয়, গরম হয়। গরম হয় কেন, কারণ এখানে যে লিকুইড রেফ্রিজারেন্ট আছে, ভেপার রেফ্রিজারেন্ট আছে, ওটা কি কন্ডেন্সারের বডিতে তাপ ছেড়ে দেয়, এই জন্য গরম হয়। আর এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে এটা কি টোটালি রুমের বাহিরে থাকে, যেটা টোটাল হিট বের হয় এখান থেকে। তাহলে এখানে কি লো প্রেশার এক্সপানশন বাল্বের আউটপুটে কি পেলাম, লো প্রেশার লিকুইড। লো প্রেশার লিকুইড যখন পেলাম, আমার এই অংশটা হচ্ছে ইভাপোরেটর। ইভাপোরেটর হচ্ছে একটা ডিভাইস। এখন বিষয় হলো যে আমার এই ডিভাইসকে কেন ইভাপোরেটর বলা হয়। ইভাপোরেশন, বাষ্পীভবন, অর্থাৎ এখানে যে কাজ হয়, কাজের সাথে আমার নামের এবং ডিভাইসের টোটালি মিল আছে। ইভাপোরেশন হচ্ছে বাষ্পীভবন, যেহেতু আমার এই অংশে কি করা হবে, তাহলে বাষ্পীভবন করা হবে। লো প্রেশার লিকুইড রেফ্রিজারেন্ট যখন ইভাপোরেটরে আসবে, ইভাপোরেটরে আসলে এই লিকুইড রেফ্রিজারেন্টটা বাষ্প হবে। কিভাবে বাষ্প হবে, আমার এক্সপানশন ভালভের কথা যদি আমি চিন্তা করি, অর্থাৎ আমি যদি এই অংশটুকের কথা চিন্তা করি, আমার এই অংশটা যদি এক্সপানশন বাল্ব হয় আর এই অংশটা যদি ইভাপোরেটর হয়, তাহলে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, এক্সপানশন ভালভের ভেতরের গ্যাপ অনেক ছোট, আর ইভাপোরেটরের ভেতরের যে জায়গাটা আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা টিউব, এই টিউবের ভিতরে যে ব্যাসটা আছে, এই ব্যাসটা কি অনেক বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে কি এক্সপানশন ভালভের ভিতরে যে জায়গাটা আছে, তার চেয়ে ইভাপোরেটরের ভিতরে জায়গাটা কি অনেক বেশি। এই অংশের ভেতরে কি জায়গাটা কম, আর এখানে কি জায়গাটা ক্লিয়ার অনেক বেশি। যার কারণে এই লিকুইড রেফ্রিজারেন্ট, অর্থাৎ লো প্রেশার লিকুইড রেফ্রিজারেন্ট যখন বেশি জায়গায় আসবে, বেশি আয়তনের জায়গায় আসবে, তখন কি হবে, এটা বাষ্প হবে। প্রত্যেকটা লিকুইডের বাষ্প হতে হলে তার দুটি জিনিস প্রয়োজন হয়। বাষ্পায়নের শর্ত কয়টি, দুইটি। একটি শর্ত হলো লো প্রেশার, অর্থাৎ বাষ্প হতে হলে কি হবে, লো প্রেশার হতে হবে। প্রেশার যত লো থাকবে বাষ্প তত দ্রুত হবে। প্রেশার যত লো থাকবে বাষ্প কি তত দ্রুত হবে। যেমন আমাদের ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় প্রেশার সবচেয়ে বেশি। বায়ুমণ্ডলীয় প্রেশার বেশি কত, বায়ুমণ্ডলীয় প্রেশার এখানে কত আছে, 1.03। 1.03, অর্থাৎ এখানে বায়ুমণ্ডলীয় প্রেশার অনেক বেশি। আর যদি আমরা পারদে এটা দেখি, পারদ স্তম্ভে, তাহলে কত, 760 মিলিমিটার অফ মার্কারি। কিন্তু যত উপর উঠা যাবে প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার পরিমাণ তত কমবে। ভূপৃষ্ঠে যেহেতু প্রেশারের পরিমাণ বেশি, এখানে পানি বাষ্প হতে হলে কত, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। যত বায়ুমণ্ডলীয় থেকে যত উপর উঠা যাবে তত কি অ্যাটমসফিয়ারিক প্রেশার তত কমবে। সেখানে প্রেশার যত কমবে কি পানি তত কম তাপমাত্রায় বাষ্প হবে। দেখা গেছে অনেক উপরে কি পানি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হয়, তার উপরে কি পানি
30 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প হয়। অর্থাৎ এক্স্যাক্টলি যেটা বোঝা যাচ্ছে, প্রেশার যত কম হবে বাষ্প তত দ্রুত হবে। এ হলো একটা শর্ত। আর আরেকটা শর্ত হচ্ছে সুপ্ত তাপ শোষণ করবে। অর্থাৎ আমার যে লিকুইডটা বাষ্প হচ্ছে, সেই লিকুইডটা কি করবে, যে জায়গা থেকে বাষ্প হবে সেখান থেকে ল্যাটিন হিট গ্রহণ করবে। অর্থাৎ সে ল্যাটিন হিট অ্যাবজর্ব করা ছাড়া সে কি হতে পারবে না, বাষ্প হতে পারবে না, কোনোভাবেই পারবে না। এর বাস্তব যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, আমরা যদি হাতে কখনো পেট্রোল বা স্পিরিট রাখি, এটা কি হয়, দ্রুত বাষ্প হয়। আর আরেক সময় আরেকটা জিনিস খেয়াল করা হয় কি, বাষ্প হওয়ার সাথে সাথে কি হয়, আমাদের হাত ঠান্ডা হয়। পেট্রোল বা স্পিরিট এগুলো কি সবই লিকুইড থাকে, পরে নয় ভেপার হয়। লিকুইড পেট্রোল বা স্পিরিট যদি আমরা হাতে রাখি, এটা কি হয়, কিছুক্ষণ পর দেখা যায় কি বাষ্প হয়ে উড়ে যায়। যখন বাষ্প হয়ে চলে যায় তখন কি হয়, আমাদের হাত ঠান্ডা হয়। এখন হাত ঠান্ডা হওয়ার কারণ কি, ওই লিকুইডটা যখন বাষ্প হয়েছে তখন সে কি করেছে, আমার হাত থেকে তাপ নিয়ে বাষ্প হয়েছে। কারণ আমরা জানি কি, ল্যাটিন হিট বা সুপ্ত তাপ গ্রহণ করা ছাড়া সে কোনো অবস্থায় বাষ্প হতে পারবে না। যেহেতু তার তাপের প্রয়োজন, সে তখন কি করেছে, আমার হাত থেকে তাপ নিয়ে তখন সে বাষ্প হয়েছে। আর যখন আমার হাত থেকে তাপ নিয়েছে তখন কি হয়েছে, আমার হাত ঠান্ডা হয়েছে। আবার বলছি, কোন লিকুইড বাষ্প হতে গেলে দুটি শর্ত মাস্ট বি প্রযোজ্য হবে। একটা হচ্ছে কি, ওখানে লো প্রেশার থাকতে হবে, প্রেশার যত লো থাকবে বাষ্প তত দ্রুত হবে। আর একটা বিষয় হচ্ছে, বাষ্প হওয়ার সময় সে অবশ্যই কি ল্যাটিন হিট গ্রহণ করে বাষ্প হবে। অনুরূপভাবে ইভাপোরেটরের কথা যদি আমি এখন চিন্তা করি, ইভাপোরেটরে কি এক্সপানশন ভালভের চেয়ে ইভাপোরেটরের ভেতরে জায়গা কি অনেক বেশি। লিকুইড রেফ্রিজারেন্ট এবং লো প্রেশার লিকুইড রেফ্রিজারেন্ট যখন ইভাপোরেটর এসেছে, ইভাপোরেটর আসার ফলে কি হয়েছে, ওই লিকুইড রেফ্রিজারেন্ট ইভাপোরেটর আসার ফলে কি ওখানে প্রেশার লো, ইভাপোরেটরে কিন্তু প্রেশার কম থাকে, কারণ সে এখান থেকে এক্সপান্ড হয়ে প্রেশার কমে গেছে। কমে যাওয়ার পর ইভাপোরেটর এসেছে, ইভাপোরেটরে জায়গা বেশি থাকার কারণে কি প্রেশার আরো কম প্রেশার থাকার কারণে কি হবে, এখান থেকে সে বাষ্প হতে শুরু করবে ইভাপোরেটরে এসেই। আর যখন ইভাপোরেটরে সে বাষ্প হতে শুরু করবে, তখন বাষ্প হওয়ার জন্য কি প্রয়োজন, তার ল্যাটিন হিট গ্রহণ করা প্রয়োজন। ইভাপোরেটর কয়েলের যে বডি আছে, সেই বডি থেকে ল্যাটিন হিট গ্রহণ করবে। যখন সে ইভাপোরেটর বডির ল্যাটিন হিট গ্রহণ করবে, তখন ইভাপোরেটর কয়েলটা কি হবে, টোটালটাই ঠান্ডা হবে। আমার এই অংশটা কি হবে, টোটালি ঠান্ডা হবে, যে ঠান্ডাটা আমরা রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং সিস্টেমে ব্যবহার করে থাকি। ইভাপোরেটরের মাঝামাঝি অবস্থার কথা যদি আমরা চিন্তা করি, মাঝামাঝি অবস্থার কথা চিন্তা করলে কি হবে, এখানে আংশিক ভেপার এবং আংশিক লিকুইড থাকবে। আর ইভাপোরেটরের লাস্ট প্রান্তের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কি টোটাল রেফ্রিজারেন্ট কি হবে, ভেপার হয়ে যাবে। আর সম্পূর্ণ ইভাপোরেটরটা কি হবে, তখন ঠান্ডা হবে। তাহলে আমরা ইভাপোরেটরের লাস্ট প্রান্তে কি পাবো, লো প্রেশার অ্যান্ড লো টেম্পারেচার লিকুইড। কন্ডেন্সারে মানে অনেক গরম থাকবে, তার চেয়ে অনেক মানে এটা তাপমাত্রাটা কম থাকবে। আবার অনুরূপভাবে এই লো প্রেশার লিকুইডটা কি করবে, কম্প্রেসর সাকশন করবে। কারণ কম্প্রেসর কি একটা পাম্পের মতো কাজ করে। একটা পাম্প যেরকম একদিকে ইনপুট করে এবং অপর দিকে আউটপুট করে লিকুইড, এটাও এক্স্যাক্টলি অনুরূপভাবে পাম্পের মতো সাকশন করবে এবং কি ডিসচার্জ করবে। আর ভেতরে কি করবে, ওই ভেপারটাকে কম্প্রেসড করবে। এখানে যে বিষয়টা বললাম এতক্ষণ, এই বিষয়টা কি ছিল, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল অথবা মেকানিক্যাল রেফ্রিজারেশন সাইকেলের কার্যপ্রণালী বর্ণনা। এখন যদি আমরা এই কার্যপ্রণালীকে আমরা তাপের সাহায্যে, অর্থাৎ এখানে আমার তাপ কোথায়, তাপের কি কাজ হয়েছে এবং টেম্পারেচারের কোথায় কি অবস্থা ছিল, এটা যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারি। ডায়াগ্রামের মাধ্যমে কি দেখব, এখানে টেম্পারেচারের কোথায় কি অবস্থা ছিল এবং তাপের কোথায় কি অবস্থা ছিল। আমরা যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখি, এই ডায়াগ্রামটাকে বলে হচ্ছে
পিএইচ ডায়াগ্রাম। পিএইচ ডায়াগ্রাম যেখানে কোথায় প্রেশার কিরকম অবস্থায় আছে এবং কোথায় প্রেশার হচ্ছে কি পি, আর এইচ এইচ হচ্ছে কি এনথালপি। এনথালপিকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এনথালপিটাই হচ্ছে কি তাপ, তাপের একটা রূপ হচ্ছে কি এনথালপি। আর ডিরেক্ট এনথালপিকে তাপ বললে ভুল হবে, কি এনথালপি হচ্ছে কি তাপের একটা রূপ। আমরা যদি এনথালপিটা দেখি, আমি যদি এখানে কম্প্রেসরের কথা চিন্তা করি, কম্প্রেসরে কি কাজ হয়েছে, এখানে শুধু দেখাবো কি প্রেসার এবং তাপ কোথায় কি অবস্থায় কাজ হয়েছে, কতটুকু কাজ হয়েছে। আমার এখন ক্যালকুলেশন করতে হবে কি এখানে কতটুকু কাজ হয়েছে। কম্প্রেসরের কথা যদি চিন্তা করি, কম্প্রেসর আমার এখানে কি কাজ হয়েছে, কম্প্রেসরে প্রেসার বেড়েছে, কারণ কম্প্রেসরের ইনপুটে ছিল কি লো প্রেসার, আউটপুটে ছিল কি হাই প্রেসার। কম্প্রেসরে প্রেসার বেড়েছে, এখানে ছিল কি লো টেম্পারেচার, এখানে হয়েছে কি হাই টেম্পারেচার। তাপের পরিমাণও অনেক বেড়েছে, অর্থাৎ এনথালপি বেড়েছে। এক্স্যাক্টলি আমরা বিষয়টা এইভাবে ইন্ডিকেট করতে পারি 1 2। অর্থাৎ আমার এখানে কি 1 2 হচ্ছে কম্প্রেসর, 1 2, 1 হচ্ছে ইনপুট, 2 হচ্ছে আউটপুট। আমার এই অংশটা হচ্ছে কি প্রেসার। এটা যদি 0 পয়েন্ট হয়, যত উপরে যাবে প্রেসারের পরিমাণ তত বাড়বে, নিচে আসলে প্রেসারের পরিমাণ কমে যাবে। এটা হচ্ছে কি এনথালপি। ডান দিকে যত যাবে 0 পয়েন্ট থেকে ডান দিকে যত যাবে এনথালপির পরিমাণ বাড়বে এবং বাম দিকে আসলে এনথালপির পরিমাণ কমে যাবে। আমার 1 2 যদি কম্প্রেসর হয়, তাহলে 1 থেকে 2 তে গিয়েছে, অর্থাৎ এটা কি ডান দিকেও গিয়েছে, অর্থাৎ কি এনথালপি বেড়েছে, কম্প্রেসরে কি এনথালপি বেড়ে গেছে। এবং 1 থেকে 2 উপরের দিকেও গিয়েছে, উপরের দিকে গেলে কি হবে প্রেসার বাড়বে। অর্থাৎ কম্প্রেসরে প্রেসার এবং এনথালপি দুটোই বৃদ্ধি পায়, যা এই ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যাচ্ছে। কম্প্রেসরের পরে 2 এবং 3 পয়েন্ট যদি কন্ডেন্সার হয়, কন্ডেন্সারে কি হয়েছে, কন্ডেন্সারে ভ্যাপার রেফ্রিজারেন্ট তাপ ছেড়ে দিয়ে তরলে পরিণত হয়েছে। অর্থাৎ কন্ডেন্সারে কি হবে তাপমাত্রা কমে গেছে, অর্থাৎ তাপ কমে গেছে। তাপ কমে যাওয়া মানে কি এনথালপি কমে গিয়েছে। 2 থেকে 3 তে এসেছে, যখন 2 থেকে 3 তে আসবে, 2 থেকে 3 কি কন্ডেন্সার, তাহলে 2 থেকে ডিরেক্ট 3 তে এসেছে, অর্থাৎ কি এনথালপি কমে গিয়েছে। 2 থেকে যখন 3 তে আসলো এনথালপি কমে গেল। কন্ডেন্সারে কিন্তু প্রেসারের কোনো রকম চেঞ্জ হয়নি, এখানে প্রেসার অবভিয়াসলি কনস্ট্যান্ট। 3 থেকে 4 হচ্ছে এক্সপানশন ডিভাইস। এক্সপানশন ডিভাইসে কি হয়েছে প্রেসার কমেছে, এক্সপানশন ডিভাইসে তাপের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সোজা 3 থেকে 4 আসবে। এক্সপানশন ডিভাইস 3 থেকে 4 এসেছে, অর্থাৎ উপর থেকে নিচে এসেছে। এক্স্যাক্টলি কি হয়েছে প্রেসার কমে গিয়েছে। আর 4 থেকে 1 হচ্ছে কি ইভাপোরেটর। 4 থেকে 1 হচ্ছে কি ইভাপোরেটর। এই 4 1 কি ইভাপোরেটর। ইভাপোরেটরে কি হয়েছে প্রেসার কিন্তু এখানে লো প্রেসার রেফ্রিজারেন্ট ইভাপোরেটরে প্রবেশ করেছে, প্রবেশ করে লো প্রেসার ভেপার হয়েছে। এখানে কিন্তু প্রেসারে কোনো পরিবর্তন হয়নি, এটা লো প্রেসার আছে। কিন্তু এখানে কি হয়, যখন এই রেফ্রিজারেন্টটা ইভাপোরেটর থেকে তাপ গ্রহণ করে বাষ্প হয়, তখন ওই রেফ্রিজারেন্টের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। তাপমাত্রা কেন বেড়ে যায়, কারণ তার তাপ বেড়ে গেলেই তাপমাত্রাটা বেড়ে যায়। এজন্য 4 থেকে 1 দেখা গেছে কি কিছুটা তাপ বেড়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।